আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বাই সাবিত ভাই। আমরা আজকে আমাদের 42তম ক্লাসে প্রাণীর পরিচিতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি করব। যারা প্রথম ক্লাসটি করোনি অবশ্যই কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটি করে আসবে। আচ্ছা, সো শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 42। আচ্ছা, হাইড্রার দেহের অংশ 9 কোনটি? একটা হাইড্রার কথা চিন্তা করো। একটা হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? একটা হাইড্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাইড্রাটার প্রথমে থাকে তার হাইপোস্টোম, তারপরে থাকে তার দেহকাণ্ড এবং তারপরে থাকে তার পদতল। যে পদতল ব্যবহার করে সে আসলে তোমার কোনো একটা বস্তুর সাথে যুক্ত থাকে বা আবদ্ধ থাকে। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে স্ক্লেরাইড, এবং এই স্ক্লেরাইড কিন্তু আমাদের ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। যে কারণে আমরা বলতে পারি হাইড্রার দেহের অংশ নয় কোনটি? হাইড্রার দেহের অংশ নয় হচ্ছে আমাদের স্ক্লেরাইড। কেন বলো তো? কারণ স্ক্লেরাইড কার? স্ক্লেরাইড হচ্ছে মূলত আমাদের ঘাসফড়িং এর বা আর্থ্রোপোডদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে কোনটি বৃহত্তম নেমাটোসিস্ট। এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, আমাদের টোটাল 4 ধরনের নেমাটোসিস্ট থাকে হাইড্রার, যার মধ্যে কি কি থাকে? স্টিনোটিল, ভলভেন্ট, তারপরে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখানে স্টেনোটিল যেটা আছে এইটাই একমাত্র আমাদের হিপনোটক্সিন ধারণ করে। ওই যে প্রোটিন এবং ফেনল সম্বলিত একটা হিপনোটক্সিন ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে আমাদের স্টেনোটিল ধারণ করে, এবং এ কারণেই সম্ভবত এটা সব থেকে বৃহৎ। এরপরে আমাদের আসে ভলভেন্ট। ভলভেন্ট হচ্ছে যেটা পেঁচিয়ে ফেলে। তারপরে আসে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, যেটা হচ্ছে গ্লু গ্লু বা আঠা ব্যবহার করে কি করে? গ্লু বা আঠা ব্যবহার করে এরপরে শিকারকে আক্রমণ করে। আর স্টেরিওলিন গ্লুটিনেন্ট এটাও হচ্ছে আঠা ব্যবহার করে। তবে স্ট্রেপ্টোলিনে আমাদের কাঁটা থাকে, স্টেরিওলিনে আমাদের কাঁটা থাকে না, এবং এই কারণেই স্টেরিওলিন হচ্ছে আমাদের সব থেকে ছোট নেমাটোসিস্ট। স্টেরিওলিন হচ্ছে আমাদের সব থেকে ছোট। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। সব থেকে ছোট নেমাটোসিস্ট, এবং সব থেকে বড় হচ্ছে স্টেনোটিল। কেন বলো তো? কারণ স্টেনোটিলের মধ্যে কি আছে? স্টেনোটিলের মধ্যে আমাদের সেই হিপনোটক্সিন আছে, বা হিপনোটক্সিন যেটা প্রোটিন এবং ফেনল দ্বারা সৃষ্ট, যেটা শিকারকে অবশ করে ফেলে। আচ্ছা, পরবর্তীতে দেখা যে এই টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ কোনটি? আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই যে বলা হতে পারে আমাদের যে হাইড্রা আছে, যেটা নিরেড়ে পর্বভুক্ত প্রাণী, এটার যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এটা আমাদের কোন ক্ষেত্রে অবস্থান করে। এটা কি আমাদের এন্ডো অভ্যন্তরীণ বা মধ্যবর্তী কোষে, মধ্যবর্তী না মানে মধ্য কোষে, নাকি আমাদের বাহিরের কোষে অর্থাৎ অ্যাপিথেলিয়ামে, নাকি এন্ডোথেলিয়ামে? ঠিক আছে, এটা আমাকে একটু জানাবা। সো টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ কোনটি? এটা মাথায় রাখবো যে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে সেই কোষ যেটা আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রেই টটিপটেন্সি অর্থাৎ তোমার পুনরুৎপত্তি ক্ষমতা আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে থাকে। তার মানে আমাদের যদি জিজ্ঞেস করা হয় টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ কোনটি, আমরা উত্তর করবো কি? ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ ইন্টারস্টিশিয়াল কোষের কি আছে? পুনরুৎপত্তি ক্ষমতা আছে বা টটিপটেন্সি আছে। আচ্ছা, এরপর দেখো কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? এটা আমরা মাথায় রাখবো যে আমাদের লতে লম্বা। আমরা মাথায় রাখবো কি? যে লতে লম্বা, লতে লুপিং, লতে লম্বা, লতে লুপিং। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। আরেকটা আছে কি? আরেকটা আছে সমারসল্টিং। সমারসল্টিং কি? সমারসল্টিং হচ্ছে তার ডিগবাজি। যেটা কি বলতো? আমাদের আমাদের লুপিং যদি হয় লম্বা দূরত্ব, তাহলে সমারসল্টিং এটাকে আমরা কি বলি? সমারসল্টিং বা ডিগবাজি এটাকে আমরা কি বলি? এটার মানে বিশেষত্ব কি? এটা আসলে হাইড্রার কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? আমাদের মানে এটা বোঝাতে চাচ্ছি এরকম যে লুপিং যদি আমাদের লম্বা দূরত্ব অতিক্রম করে, সমারসল্টিং আমাদের কি অতিক্রম করে বা কি কাজে ব্যবহৃত হয়? এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? তোমরা মুকুল, এই যেহেতু আমের সিজন চলে আসছে, তার মানে কি আম ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মুকুল থেকে ফোটা শুরু করছে বা অলরেডি ফুটেও গিয়েছে। যারা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এসে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? তো হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? আমরা মাথায় রাখবো যে হাইড্রার মুকুল এটা মূলত বাডিং বা মুকুলোদ্গমে ব্যবহৃত হয়। এবং মুকুলোদ্গম কোন ধরনের প্রজনন বলো তো? মুকুলোদ্গম কিন্তু একটা অযৌন প্রজনন। তাহলে হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? অযৌন প্রজননে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর দেখো ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? আমরা মনে রাখবো যে ঘাসফড়িং এর রক্তকণিকা সহ যে কোনো প্রকার আমাদের আর্থ্রোপোডের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। এখন দেখো এটা মনে রাখবো কিভাবে? ওই যে হিম মানে হচ্ছে রক্ত, আর সাইট মানে হচ্ছে কোষ। তো রক্তকণিকা তো একটা কোষই, এ কারণে হিমোসাইট কি? হিমোসাইট হচ্ছে আমাদের ঘাসফড়িং এর রক্তকণিকার নাম, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এটা সাবমিট হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঘাসফড়িং এর মস্তকে ওসেলি কয়টি? ওসেলি মানে হচ্ছে সরলাখি। আমরা জানি ঘাসফড়িং এর মস্তকে আমাদের পুঞ্জাক্ষী বা আমাদের জটিলক্ষে হচ্ছে 2টা, বাট ওসেলি কয়টা? ওসেলি কিন্তু তার 3টা। ওসেলি কয়টা? ওসেলি কিন্তু হচ্ছে তার 3টা। ওকে। আচ্ছা, এরপর দেখো কোনটি ঘাসফড়িং এর রেচনতন্ত্রের সাথে সম্পর্কিত? তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম যে আমাদের মালপিজিয়ান বডি এটা হচ্ছে আমাদের ম্যামেলিয়ান্স এর ক্ষেত্রে প্রযোজ্য, আর মালপিজিয়ান নালিকা এটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডদের ক্ষেত্রে প্রযোজ্য। তো ঘাসফড়িং যেহেতু আর্থ্রোপোড, এ কারণে এটার উত্তরটা হবে কি? মালপিজিয়ান নালিকা। তোমাদের কিন্তু বলা ছিল যে পানি সংবহন তন্ত্র এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? একাইনোডার্মাটা। নেফ্রেডিয়া এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? বা এটা কার রেচন তন্ত্র? এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানিলিডদের রেচন তন্ত্র। সো সব তথ্যগুলো কিন্তু তোমাদের সাজানো গোছানো দেওয়া ছিল। এখন যারা যারা ক্লাস করছো তাদের জন্য খুব সহজ, যারা করনি তাদের জন্য কঠিন, কিন্তু কিচ্ছু করার নাই। দেখো ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর কোন অংশে আলো ঘৃত হয়? মাথায় রাখবা আমাদের যে র্যাবডম আছে, এই র্যাবডম অংশে আমাদের আলো ঘৃত হয়। তোমাদের কাছে আমার প্রশ্ন যে কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? তোমরা আমাকে উত্তর করবা কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়। আলো যদি গৃহীত হয় র্যাবডমে, তাহলে আমাদের এটা
আমাদের প্রতিবিম্ব গঠিত হয় কোন কোন স্থানে? আমাদের প্রশ্ন এখানে দুইটাই হতে পারে, টোটাল 3টা প্রশ্ন হবে এখান থেকে, যে কোন অংশে আলো গৃহীত হয়, কোন অংশে হচ্ছে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর একটা হচ্ছে যে আমাদের কোন ক্ষেত্রে সুপারপজিশন প্রতিবিম্ব, কোন ক্ষেত্রে হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। সবগুলা জিনিস অনেকবার বলছি, আশা করি তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। আচ্ছা, ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, আমাদের প্রধান শ্বসন অঙ্গ যেমন ফুসফুস, মাছদের হচ্ছে যেমন ফুলকা, বা পানিতে যারা থাকে তাদের যেমন ফুলকা, সেম ভাবে আমাদের ঘাসফড়িং এর যে শ্বসন তন্ত্র আছে সেই শ্বসন তন্ত্রটা মূলত হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র, এবং এ কারণেই ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ কি? ট্রাকিয়া। এগুলো মনে রাখা খুব সহজ, আশা করি তোমরা এগুলো পারবা। ঘাসফড়িং এর কত যারা গ্যাস্ট্রিক সিকা থাকে, তোমরা ওদিন একটা প্রশ্ন হিউজ ভুল করছো, সেটা হচ্ছে যে ঘাসফড়িং এর প্রধান রক্ত সংবহন তন্ত্র কি। আরো একবার বলে রাখি, ঘাসফড়িং এর প্রধান রক্ত সংবহন তন্ত্র হচ্ছে তার লালাগ্রন্থি, এবং এই যে গ্যাস্ট্রিক সিকা এটা মূলত হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক বা পাকস্থলীর আশেপাশে থাকে বা মেসেন্টেরনে থাকে, এবং এটা টোটাল থাকে হয়টা কয়টা, থাকে হচ্ছে 6 জোড়া। এটা 6 জোড়া হতে পারে অথবা কি, অথবা হচ্ছে 12টি হতে পারে, যেমনই আসুক। আশা করি তোমরা হচ্ছে সেখান থেকে মানে মাথায় রেখে যে 6 জোড়া, কয় জোড়া, 6 জোড়া, এটা মাথায় রেখে তোমরা হচ্ছে উত্তর করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে রুই মাছের আইস কোন ধরনের? তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে রুই মাছ কোন ধরনের প্রাণী, মাছ ধরনের প্রাণী বা মাছ, বা হচ্ছে আমাদের কি, আমাদের এটা মাছের মধ্যে পড়ছে। এখন মাছের মধ্যে আবার আমরা 3টা ভাগ করছি, কি কি, আমাদের সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, আর একটা কি ছিল, কন্ড্রিকথিস। তো কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে সেই ধরনের মাছ যেটা আমরা সচরাচর খেয়ে থাকি। তো এটার আইসটা কোন ধরনের? গোল আইস। এটার আইস কেমন? গোল ধরনের আইস বা গোল আইস, এ কারণে আমরা বলি হচ্ছে সাইক্লয়েড। এবং মনে রাখবা যে এটার যে তোমার লেজ আছে বা এটার যে পুচ্ছপাখনা আছে সেটা আমার কোন ধরনের, সেটা কিন্তু হোমোসার্কাল ধরনের। দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। তাহলে রুই মাছের আইস কোন ধরনের? সাইক্লয়েড ধরনের। রুই মাছের লেজ বা পুচ্ছপাখনা কোন ধরনের? পুচ্ছপাখনা হচ্ছে আমাদের এই যে হোমোসার্কাল ধরনের। ওকে, আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হবে? রুই মাছের হৃৎপিণ্ড যেহেতু শিরা হৃৎপিণ্ড এবং একচক্রী হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড কি? শিরা হৃৎপিণ্ড এবং একচক্রী হৃৎপিণ্ড, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ভেনাস হার্ট। ভেনাস মানে কি? ভেইন বা হচ্ছে শিরা, এই কারণে আমরা এটাকে বলি ভেনাস হার্ট। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে রুই মাছের পাকস্থলীতে কোন ধমনী রক্ত সরবরাহ করে? তোমরা মাথায় রাখবা আমাদের এই যে কডাল আছে, কডাল মানে কি? লেজ। প্যারাইটাল, প্যারাইটাল মানে কি? পার্শ্বীয়, মানে হচ্ছে আমাদের রুই মাছের পার্শ্বীয় প্রাচীরের রক্ত সরবরাহ করবে প্যারাইটাল। তারপরে কডাল, কডাল মানে হচ্ছে লেজ, লেজের রক্ত সংবহন করবে আমাদের এই যে তোমার কডাল ধমনী। আমাদের সিলিয়াকো মেসেন্টরিক, এই যে সিলিয়াকো, এরপর মেসেন্টরিক। মেসেন্টরিক মানে কি? মধ্য, বা হচ্ছে আমাদের ওই যে মধ্যবর্তী মানে মধ্যবর্তী পৌষ্টিকতন্ত্র। সো এই কারণে হচ্ছে মেসেন্টরিক মানে কি? মেসেন্টরিক মানে হচ্ছে মূলত আমাদের পাকস্থলী বোঝায়। তাহলে পাকস্থলী থেকে রক্ত সংবহন করবে কোন ধমনী? সিলিয়াকো মেসেন্টরিক। তোমরা আমাকে একটু বলো তো সাবক্লেভিয়ানটা কি হবে? তোমাদের জন্য দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর একটা হচ্ছে ইলিয়াকো। ইলিয়াক, তোমাদের জন্য দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর একটা হচ্ছে ইলিয়াক। একটা কি, একটা হচ্ছে সাবক্লেভিয়ান আর একটা হচ্ছে ইলিয়াক। এই দুইটা হচ্ছে কোথায় কোথায় রক্ত সরবরাহ করে। ওকে, আচ্ছা, দেখো রুই মাছের বায়ুথলিতে কোন ধরনের গ্যাস থাকে না? সো তোমাদের কিন্তু বায়ুথলির যে বাকি নামগুলো আছে, সন্তরণ থলি, তারপরে হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ, এরকম আরো অনেকগুলো নাম আছে, হাইড্রো 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 টাইপ একটা নাম আছে। সো এই নামগুলো তোমাদের জানতে হবে যে রুই মাছের বায়ুথলিকে আসলে আলটিমেটলি কি বলা হয়। সো রুই মাছের বায়ুথলিতে আমাদের 3 প্রকারের গ্যাস থাকে, এগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, যার মধ্যে অক্সিজেনের পরিমাণ কি? সব থেকে বেশি। আমাদের হাইড্রোজেন এই লোকটা কিন্তু থাকে না। সো এটা আমরা মাথায় রাখবো যে এটা কিন্তু আমাদের এখানে বিদ্যমান নাই। ও, আমরা অলরেডি হচ্ছে 700 প্রশ্ন সলভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। কোনটি সবুজ বর্ণের মানে হাইড্রা? এটা মাথায় রাখবা যে আমাদের ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, যেটা হচ্ছে আমাদের শৈবালের সাথে সম্ভবত তোমার হচ্ছে ই করে, কি বলে এটাকে তোমার, আমরা কি বলতে পারি এটাকে, সহ অবস্থানে থাকে। তো সেই সবুজ, সরি, লাইকেনের সাথে। তো সেই সবুজ বর্ণের হাইড্রা হচ্ছে আমাদের ক্লোরোহাইড্রা ভিরিডিসমা। ক্লোরোহাইড্রা কি? ভিরিডিসমা। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাক্সিলারি বারবেল কি? এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। তো ম্যাক্সিলারি বারবেল হলো রুই মাছের মাথার অংশ। কেন বলো তো? কারণ হচ্ছে রুই মাছ যখন তার ফুসফুস থেকে আমাদের পানি সরবরাহ করে, মানে পানিটা নেয় ফুসফুস, মানে কি বলে এটাকে, অক্সিজেন, খাদ্য, তারপরে হচ্ছে যাবতীয় যা কিছু আছে সেগুলো যখন সে মাথার অংশের মাধ্যমে গ্রহণ করে, সরি আমাদের ফুলকার মাধ্যমে গ্রহণ করে, ফুলকার মাধ্যমে গ্রহণ করার পর সেই পানিটাই যদি সে আবার ফুলকার মাধ্যমে বের করে দেয় তাহলে তো সমস্যা। বা মুখের মাধ্যমে, দুঃখিত আমি ভুল বলছি, সেটা হচ্ছে যে আমাদের মুখের মাধ্যমে হচ্ছে সে গ্রহণ করে, আর আমাদের হচ্ছে ফুসফুসের মাধ্যমে বা সরি ফুলকার মাধ্যমে সে হচ্ছে বের করে দেয়, বা ফুলকার মাধ্যমে সে হচ্ছে এটাকে তোমার পরিশ্রুত করে। ওকে, আমার একটু আগের কথাটা একটু সামান্য ভুল ছিল, দুঃখিত। সেই মুখের মাধ্যমে যখন সে গ্রহণ করে আবার মুখের মাধ্যমে যদি সে বের করে দেয় তাহলে সমস্যা না। এই কারণে আমাদের ম্যাক্সিলারি বারবেল যে কাজটা করে সে হচ্ছে অতিরিক্ত পানিটা মাথার পেছনে থাকে, আমাদের এই ম্যাক্সিলারি বারবেলটা। সো মাথার পেছনে থেকে তোমার হচ্ছে ম্যাক্সিলারি বারবেলের মাধ্যমে আমাদের অতিরিক্ত পানি বা হচ্ছে যে পানিটা আমাদের প্রয়োজন নাই সেটা কি এটার মাধ্যমে বের হয়ে যায়। অর্থাৎ মাথার পেছন অংশ দিয়ে এটা বের হয়ে যাওয়ার কারণে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমার রুই মাছ গ্রহণ করতে পারে, বাট বাকি যে পানিটা আছে সেটা হচ্ছে তার আবার বের হয়ে যায়। সো এই কারণে ম্যাক্সিলারি বারবেল কিসের অংশ? মাথার অংশ বা মাথার পেছনের অংশ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। দেখা হবে আগামীকাল অথবা একটু পরেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রস্তুত হতে থাকো তোমার আলটিমেট পরীক্ষার জন্য, যেটা হচ্ছে তোমার সামনে আসছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।